বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর হুমায়ুন কবির। আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের সিনিয়র রিসার্চ ফেলো এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভূ অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আমি প্রথমেই আপনাদের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক আলোচনা করতে গেলেই প্রথমে প্রতিবেশীর কথা আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেশী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠক, এবং এই বৈঠকের আগে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে কেন্দ্র করে নানা এক্স হ্যান্ডেলে তার মেসেজ এবং তার বক্তব্য, এবং সর্বশেষ আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক এবং তার প্রেক্ষিতে সার্ক সহ নানা ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যে বার্তা, সব মিলিয়ে আমি আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কীভাবে দেখছেন, যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই ঘোলাটে এখন নানা কারণে, সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটা অর্থনীতি, রাজনীতি, নির্বাচন, এবং এরকম পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং যে প্রসঙ্গগুলো আমি উল্লেখ করলাম। অ্যাম্বাসাডর হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। মোটা দাগে যদি ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আলোচনাটা দেখি, তাহলে আমি বলবো যে স্বল্প মেয়াদে এর থেকে লাভবান হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ। মানে ট্রাম্প এই ইন্টারাকশন থেকে লাভবান হবেন স্বল্প মেয়াদে। যদি সম্পর্কটা ঠিকমতো যায় তাহলে ভারত হয়তো দীর্ঘমেয়াদে গিয়ে সুবিধাটা পাবে। কেন বললাম স্বল্প মেয়াদে? তার কারণ হলো যে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা হচ্ছে যে মাইগ্রেশন ইস্যু অথবা ইমিগ্রেন্টস ইস্যু, যেটা ভারতের প্রধানমন্ত্রী যাওয়ার 2-3 দিন আগেই কিন্তু প্রথম ব্যাচের 116 জনকে মার্কিন যুক্তরাষ্ট্র ডান্ডা বেরিয়ে দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছে, অনিবন্ধিত বা ইললিগাল মাইগ্রেন্ট যাদেরকে বলি। তো এটা আমার ধারণা খুব একটা ভালো ব্যাকড্রপ তৈরি করেনি ভারতের প্রধানমন্ত্রীর সফরের জন্যে। এছাড়াও ধরেন আরেকটা ইস্যু যেটা ভারতেও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, সবার জন্যই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য, সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি। তার কারণ হচ্ছে যে ভারত বা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই কিন্তু অনেকদিন ধরে বলার চেষ্টা করছেন যে ভারত হচ্ছে একটা উচ্চ শুল্কের দেশ, এবং তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ভারতে ব্যবসা করার সুযোগ পাচ্ছে না। এবং এটা কিন্তু তিনি আগেরবারও যখন ক্ষমতা ছিলেন তখন ইঙ্গিত করেছিলেন, পরে যখন প্রেসিডেন্ট ছিলেন না তখনও বলেছেন। ওই দিন প্রাইম মিনিস্টার মোদির সাথে দাঁড়িয়ে যখন তিনি প্রেস কনফারেন্স করছেন তখনও ওনার সামনেই, ভারতীয় প্রধানমন্ত্রীর সামনেও কিন্তু তিনি এই অভিযোগটা করছিলেন। এখন এটা নিয়ে যেটা হয়েছে যে ভারত কিন্তু বেশ একটা চমৎকার, আমি বলবো যে স্মার্ট গেম খেলার চেষ্টা করেছিল। তারা এই বছরের বাজেট যেটা তারা প্রণয়ন করেছে, সেই বাজেটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য যে পণ্য সামগ্রী আসবার কথা তার অনেকগুলোর শুল্ক কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। ওয়াশিংটনে গিয়ে তিনি কিছু শুল্ক রেয়াত দেওয়ার কথা বলেছেন। তো তাদের ধারণা ছিল যে এর ফলে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প থেমে যাবেন। কিন্তু আমার যেটুকু ভারতীয় পত্রপত্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষণ থেকে যেটা আসে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওখানে থামেননি। তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে ভারতীয় উদ্যোগটা নিয়েছে, কিন্তু তিনি বলেছেন যে তোমাকে আরও করতে হবে, এবং সেই আরও করবার চাপটা কিন্তু এখনও পর্যন্ত আছে। কারণ স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর তিনি বিশ্বব্যাপী শুল্ক আরোপ করবেন, তাতে করে ভারত ক্ষতিগ্রস্ত এবারও হবে, গতবারও হয়েছিল। তারপরে যেটা আছে যে ভারতের বিভিন্ন পণ্য সামগ্রীর উপরও কিন্তু 10% বলছেন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের শুল্কের চাপ ভারত আসবে। তো শুল্কের দিক থেকে ভারত যেটুকু সুবিধা পাওয়ার চিন্তা করেছিল বা ট্রাম্পকে খুশি করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল, শেষ বিচারে গিয়ে সেটা খুব কাজে আসছে বলে আমার কাছে মনে হয় না। তার উপরে যেটা হয়েছে, ভারতে পণ্য বিক্রির জন্য কিন্তু আপনি F-35 যুদ্ধাস্ত্র প্লাস অন্যান্য বিষয়গুলো এখন এখানে ঢুকবা, মানে আমি বলছি যে ইলন মাস্কের স্টারলিংক আসার জন্য। তো কাজেই আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প এবং মোদির মধ্যে আলোচনায়
চাপের মুখে ছিলেন ভারতের ভারত, প্রধানমন্ত্রী, মিস্টার এবং নরেন্দ্র মোদী। সেখানে ওই যে যেমনটা বলছিলাম যে স্বল্প মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা লাভজনক হয়েছে, যদি এটা এগিয়ে যায় দীর্ঘমেয়াদে হয়তো দীর্ঘমেয়াদে ভারতের জন্য গেলে কিছু হতে টেকনোলজি পারে। ট্রান্সফার যেগুলো আছে কিছু হতে সেগুলোতে পারে, কাজে যেটা লাগতে বলছেন। পারে বলে আমার ধারণা। আর বাংলাদেশ নিয়ে যে কথা হয়েছে, আমার ব্যক্তিগত ধারণা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখানে ভারতে অনেক আলোচনা হয়েছে। আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বলেছেন যে আপনার ওনার কাছে ছেড়ে দেওয়ার মানে হচ্ছে আপনি বাংলাদেশের সাথে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সেটেল করে নেন, মানে সম্পর্কের যেটুকু টানাপোড়েনের বিষয় তিনি উত্থাপন করেছিলেন, তিনি হয়তো তা প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে এটা বলার চেষ্টা করেছেন যে ইউ সর্ট ইট আউট, আপনি সেটা করে নেন। আমার মনে হয় এর চেয়ে বেশি আগ্রহ ওনার আর থাকবার কোনো কারণ নাই। কেন বলছি কথাটা, তার কারণ হলো যে চীনকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন তার বৈশ্বিক এবং আঞ্চলিক এই অঞ্চলের জন্য। সেক্ষেত্রে ভারত যথেষ্ট পরিমাণে সক্ষমতা দেখাতে পেরেছে এটা মনে করবার কিন্তু কোনো কারণ দেখছি না। তো কাজে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মলদ্বীপস, এদের সাথে ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ ডেভেলপ করার জন্য কিন্তু সচেষ্ট আছে। আমার মনে হয়নি যে ট্রাম্প প্রশাসন সেই জায়গা থেকে সরে গেছেন। আর তিনি যে কথাটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে ডিপ স্টেট, মানে একটা খুবই একটা, আমি বলবো যে খুব একটা লিডিং কোয়েশ্চেন দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এখানে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তো কাজেই ভারতের বেসিক বা মেইন আর্গুমেন্ট বাংলাদেশকে নিয়ে যে এটা একটা ষড়যন্ত্রের ফসল, কাজেই ষড়যন্ত্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বা থাকতে পারে, এটা তিনি কিন্তু একেবারে বাতিল নাকচ করে দিয়েছেন। তো কাজেই আমার ধারণা বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে, মানে এখানে আমাদের দিক থেকে আমার ধারণা দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে যে দুই পক্ষই স্বীকার করেছেন যে আমাদের একটা দ্বিপাক্ষিক সমস্যা আছে, এটার জন্য আমাদের কাজ করা উচিত। সো আমার মনে হয় ফার্স্ট টাইম আমি দেখলাম পাবলিকলি দুই পক্ষই স্বীকার করে নিলেন যে দ্যার ইজ এ প্রবলেম, আমাদের একটুখানি টানাপোড়েন আছে, এটা সমাধান যৌথভাবে করার দরকার। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের দিক থেকে কিন্তু সার্কের কথা তোলা হয়েছিল এবং বলা হয়েছে, কিন্তু আপনি যদি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টুইটটা দেখেন, সেখানে কিন্তু তিনি বোল্ড বিমস্টেক কথাটা বলেছেন। তার অর্থ হচ্ছে আমরা সার্কের কথা বলেছি, তারা বিমস্টেকের কথা বলছে। তার অর্থ যে এখানে আমার ধারণা মতের পার্থক্য আছে, এবং আমি যেটুকু বুঝি যে ভারত এখনো প্রস্তুত নয় সার্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস আলাপ আলোচনা। প্রস্তুত নয় বলবেন না, ভারত আসলে চাই না, এটা একদম মানে ডেড আছে, এটাকে আর পুনরুজ্জীবিত করার। তারা এই মুহূর্তে আমার ধারণা বিজেপি ক্ষমতায় আসবার পরে তারা একটা রিজিওনাল বাইলেটারাল পলিসি হিসেবে যেটা নিয়েছে, তারা রিজিওনাল রিলেশনশিপ বাইলেটারালি করতে চায়। এটা হচ্ছে তাদের একটা ফিলসফিক্যাল বিষয়। আর ভারতে যেই ধরনের এখন রাজনীতি চলছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ, পাকিস্তান, এই দুটো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আফগানিস্তান আমরা কি বলে তাদের নাগরিকত্ব আইনের কথা তো আগে দেখেছি, এখানে আলোচনাও করেছি। তো কাজে সেই প্রেক্ষাপটে আমার মনে হয় না সার্ক নিয়ে তারা খুব বেশি আগ্রহী এই মুহূর্তে, কারণ তাদের এখানে একটা ফিলসফিক্যাল প্রবলেম আছে, আরেকটা হচ্ছে তাদের পলিসি ইস্যু, যে তারা এই রিজিয়নে বাইলেটারালি তারা সম্পর্ক বজায় রাখবে। ধন্যবাদ জিলুর ভাই। আমি সবসময় অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার আসলে খুব খুশি হয়ে যায়, কেন এখানে আমার মনে হয় যে এখানে দেখা হলো কলা বেচারা, আমি শিখার জন্য আসি। তো মন্ত্রমুগ্ধের মতো শুনি, আগের প্রোগ্রামও বলেছিলাম শিখা হয়, এর বেশি তো আর আমার কোনো অ্যাড করার নাই। আমি কিছু জিনিস সম্পূরক হিসাবে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে বলছি, ওই প্রশ্নগুলো নিয়ে আমি বলছি। ঠিকই বলেছেন যে ট্রাম্পকে আমরা যতই মানে যুক্তরাষ্ট্রের বাইরে যারা আছি, বিশেষত আমাদের ইউরোপিয়ান বন্ধুরা অপছন্দ করতেই পারে, কিন্তু ট্রাম্প কিছু কিছু ব্যাপারে যেটা বলেছে সেটা হচ্ছে আমেরিকার সাধারণ মানুষ, সাধারণ করদাতার হচ্ছে যে মানসিকতা, ওটারই প্রতিফলন কিন্তু করছে সে। এবং তার জন্য সে কিন্তু মেশিন লার্নিং, এআই টুলস, এগুলো দিয়ে সে কিন্তু মানুষ যেটা নিয়ে কথা বলে সোশ্যাল মিডিয়া, এখানে ওগুলোতে সে এটা বলে। একটা জিনিস আমেরিকার মধ্যে হচ্ছে যে বিশ্বায়নের যুগে, যদিও বা যুক্তরাষ্ট্র এই যে আপনার আন্তর্জাতিক যেখানে যে ব্যবস্থাগুলো, যে গ্লোবাল যেখানে ট্রেডিং, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সবগুলোতে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করেছিল, এটাতে কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা, এটা কিন্তু হচ্ছে তাদের যে পার্টনার্সগুলো আছে তাদের সাথে যে ব্যবসা বা হচ্ছে যে সামরিক চুক্তিতে যারা যেখানে আছে, নেটো বা ওখানে,
বাকিরা কিন্তু তার দরকারের চেয়ে অনেক বেশি এখানে সুযোগ সুবিধা নিয়েছে। তো ওনার কথা হচ্ছে যে হি ইজ এ বিজনেসম্যান, এবং তার একটা বই আছে বিখ্যাত বই, এখনো হয়ে গেছে, আর্ট অফ দ্য ডিল। তো এখানে হচ্ছে ওই ডিলটা কিভাবে করবে, হি ইজ ট্রাইং টু ডু দিস। এবং ট্যারিফ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে বলে যে সে স্বীকার করে ট্যারিফ হচ্ছে তার সবচেয়ে প্রিয় শব্দ। এবং এমন আইরনি, ট্যারিফ কিন্তু এটা হচ্ছে আরবি শব্দ থেকে, লোন ওয়ার্ড থেকে আসে। তো এখন আরবি শব্দ ওনার সবচেয়ে প্রিয়, আমি জানি না উনি জানেন না কি না। তো ওনার প্রথমে উনি বলেছেন, স্যার ঠিকই বলেছেন, যে স্টিল এবং হচ্ছে অ্যালুমিনিয়াম, ইস্পাত ও অ্যালুমিনিয়াম উনি 25% ট্যারিফ উনি ওখানে বলছে শুল্ক এখানে হচ্ছে উনি ইম্পোজ করবেন। এবং এইটার ভয়ে আগের বার ভারত কিন্তু এখানে যথেষ্ট ভুগেছিল, এবং এটারও কিন্তু এখনও কিন্তু উনি ওখান থেকে একটু উইথড্র করেননি না। আপাতত উনি হচ্ছে কানাডা আর মেক্সিকোকে এখানে হচ্ছে ওই ইউএসএমসির আন্ডারে ওদেরকে হয়তো কিছু রেয়াত দিয়েছে, কারণ ওদের কাছ থেকে হচ্ছে আরও কিছু জিনিস ওরা আমদানি করে, যেমন পাওয়ার, তারপর হচ্ছে মানে গ্যাস, ইলেকট্রিসিটি, গাড়ি ইত্যাদি। বাট ভারতের কাছে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় নাই। এবং প্রায় এটা প্রিএম্প্ট করার জন্য ইন্ডিয়ার কিন্তু আমি ফরেন মানে পলিসিকে আমি বলবো হচ্ছে যে আমি এটাকে ওদেরকে অ্যাটলিস্ট আমি ওদেরকে একটা ব্যাপারে প্রশংসা করি, ওরা দেশের স্বার্থের জন্য কিন্তু প্রিএম্পটিভ স্টেপস নেয়। প্রথমেই কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি চলে গেছে বিয়ারিং গিফটস, কারণ ইন্ডিয়ানরা আর নোন ফর টাফ নেগোসিয়েশনস। ওরা নেগোসিয়েশন করার আগে ওরা সারেন্ডার করে বসে। এবং এটা আমার দর্শকদের জন্য বলতে পারি, দিস ইজ অলসো আ রিফ্লেকশন অফ গ্রাউন্ড রিয়ালিটি। ইউএসএ ইজ দ্য অনলি সুপার পাওয়ার। যে যতই এটাতে ওখানে বিরক্ত হোক, এটাই হচ্ছে কেন যুক্তরাষ্ট্রকে খুশি করতে পারলে ভারতের অদূর ভবিষ্যতে হচ্ছে এটা সুফল বয়ে আনবে। প্রথমে সে কি বলেছে এখানে, যে স্যার যেটা বলেন যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ওরা যে পারচেজ করবে, ওরা আরও এখানে হচ্ছে যে ওদের পারচেজটা বাড়িয়ে দেবে। জেট ইঞ্জিনগুলো F-35 এখান থেকে ওরা আরও বেশি ক্রয় করবে এবং কমব্যাট ভেহিকেলস কিনবে। এবং তার সাথে সাথে ওরা বলেছে যে অনেক দিন ধরে যে যুক্তরাষ্ট্রের যে কৃষি যে রপ্তানি ভারতের বাজারে যে শুল্ক দিয়ে এটা এখানে প্রতিরোধ করে বা প্রতিবন্ধকতা করা হচ্ছিল, ওটা কমিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে বলেছে হচ্ছে যে যেখানে ওদের সেন্সিটিভ এরিয়া ছিল, ওদের পারমাণবিক শক্তিতে এখানে হচ্ছে যে তোমরা বিনিয়োগ করো, ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগটা করে দিয়েছে। এবং প্রায় 12টার মতো খাত, যেমন হচ্ছে আপনার সার্জিক্যাল ইকুইপমেন্টস, ইলেকট্রনিক্স, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, কেমিক্যালস, এখানে হচ্ছে যে ওখানে শুল্কর হার কমিয়ে দিয়েছে। কেননা যুক্তরাষ্ট্রের হচ্ছে শুল্কর হার হচ্ছে গড় হচ্ছে 2.2%, ভারতে হচ্ছে 12.2%। এবং ট্রাম্প কিন্তু 2017 সাল থেকে বলছে যে ইন্ডিয়া ইজ এ বিগ ট্যারিফ অ্যাবিউজার। এটা কিন্তু বারবার পারসিস্টেন্ট, মোদির সামনে উনি বলেছে, এবারও এখানে এটা। এবং তার সাথে আবার দুটো আবার ব্যক্তিগত স্বার্থ ছিল, একটা হচ্ছে দেশের জন্য আর একটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। একটা হচ্ছে তার যে প্রাইম মিনিস্টার মোদি এবং বিজেপির বড় ব্যাকার গৌতম আদানি, ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট আগের নভেম্বরে ওই জো বাইডেনের আন্ডারে ওরা কিন্তু ইনডাইটমেন্ট একটা দিয়েছিল হচ্ছে যে বিকজ অফ অ্যালেজড অ্যাটেম্পট অ্যাট ব্রাইবারি, ঘুষ দেওয়ার জন্য। ওইটাকে ওভারটার্ন করার জন্য শোনা যাচ্ছে যে এখানে হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি করেছে, যেহেতু এখানে হচ্ছে ইউজিং ইজ গুড অফিসেস। এবং আরেকটা হচ্ছে যে হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের পলিসি বা এখানে হচ্ছে যে পররাষ্ট্রনীতি, এখানে আপনি খালিস্তানে যে অ্যাক্টিভিস্ট, এখানে আপনি যে হরদীপ সিং নিজ্জারের যে ওরা এখানে খুন করার চেষ্টা করেছিল, এবং যেটার জন্য এটা এখানে বাইডেনের প্রেসিডেন্ট বাইডেনের আমলে এটা ভারতের উপর যথেষ্ট এখানে এটা মানে ক্রিটিসাইজ করা হচ্ছিল, ওইটাকে হচ্ছে যে এটাকে ডাউন প্লে করা, এটাকে ম্যানেজ করা। এবং কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু অনর, প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই বলেছে, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির প্রশংসা করেছেন, কিন্তু বলেছে যে যুক্তরাষ্ট্র ভারতের সাথে 45 বিলিয়নের উপরে হচ্ছে ব্যবসা ঘাটতি আছে। এবং যুক্তরাষ্ট্র যেটা চায় যে ওরা মনে করে রিপাবলিকান হোক ডেমোক্রেট হোক, ওদের যে পলিসি অ্যানালিস্টরা আছে যে ভারত হেজ করছে, ওরা যুক্তরাষ্ট্রের কাছে বিনিয়োগ নিচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে আপনার মনে করেন যে সামরিক সমরাস্ত্র নিচ্ছে, কিন্তু ওরা রাশিয়ার সাথে সমান অবস্থা এখানে ভালো রাখছে, এবং চায়নার সাথেও কিন্তু ওরা ব্যবসা বাড়িয়ে যাচ্ছে। এবং চায়নার সাথে যদিও বা ওরা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওদের কোয়াডের মেম্বার, ওরা ওইভাবে ওই কমিটমেন্টটা করছে না। এবং সব জায়গায় কিন্তু 2026-এর শেষে বা 2027 সালে প্রেসিডেন্ট শি জিনপিং যে বলছে যে তাইওয়ানের যে এখানে একটা রিইউনিফিকেশনের জন্য চেষ্টা করবে, এটার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের যে আপনার যে পেন্টাগন যেটা আছে বা সিআইএ আছে বা ডিপ স্টেট যারা আছে, ওরা কিন্তু চিন্তিত, শঙ্কিত যে ওরা হোয়াট উইল দে ডু। এবং এটা হচ্ছে ইররেসপেক্টিভ অফ ট্রাম্প। এবং আপনি এখানে দেখুন, এবং সে কিন্তু এত কিছু হওয়ার পরে সে বলেছে আমরা রেসিপ্রোকাল ট্যারিফ দেবো, তোমরা আমাদের যতটুকু ট্যারিফ দাও আমরা তোমাদের উপর ওই ট্যারিফই দেবো। এবং প্রেস কনফারেন্সে কিন্তু উনি কিন্তু মোদির নিয়ে কিন্তু এখানে পরে দেখবেন রিপোর্টারদের নিয়ে এক অর্থে কিন্তু ব্যঙ্গ করে উনার এখানে ওটা উনি এখানে করলেন। এটাও কিন্তু এক ধরনের এটা আমি বলবো যে পাওয়ার এসিমেট্রি যেটা আছে। এখন মোদির হয়ে গেছে একটা বিপদ। মোদি কিন্তু ভারতে ফিরে আসার পরেই কিন্তু উনার দলের মধ্যে বিপক্ষ দলের মধ্যে
সব জায়গা থেকে সমালোচনার ঝড় হয়েছে যে ভারত এত কিছু ছাড় দিল কেন, কেন আমরা তো কিছুই পেলাম না, কিন্তু আমরা অনেক কিছু দিয়ে ফেললাম, এবং আমাদের যে এখানে ইমিগ্রেশনের যেটা আছে ওটা তো রিজলভ হয় নাই। এখন এই পরিষ্কারের মধ্যে এবং এই ইস্যুর মধ্যে আপনি আবার দেখেন সঙ্গে হচ্ছে যিনি বাংলাদেশে ইস্যুটা উঠাতে চেয়েছে, ওটাতেও কিন্তু খুব বেশি একটা ট্র্যাকশন হয় না। হ্যাঁ, আমরা বলবো তাহলে বাংলাদেশের নাম নিয়েছে কেন, উনি তো ভারতের নামও নিয়েছে। ভারতের মিডিয়া তো এটা বলছে না যে ভারত হচ্ছে সবচেয়ে বড় জনবহুল মোস্ট পপুলাস ডেমোক্রেসি, ওখানে কেন আমরা $21 মিলিয়ন আমরা খরচ করে ওদেরকে ভোটার টার্ন আউটটা বাড়াবো, তাহলে আমরা যুক্তরাষ্ট্রে করছি না কেন? তো কিন্তু ভারতের উপর কিন্তু সেটা ফোকাস করেছে, নেপালের উপরে সে ফোকাস করেছে। তো তার জন্য এবং বাংলাদেশি কথাটা আসে, তার মেইন ফোকাসটা ছিল বা তার মেইন অবজেক্ট, আমি জানি প্রোগ্রামে ডিসকাস হয়েছে, যে তার যে পেরেনিয়াল ক্রিটিক্স, সেই ডেমোক্রেটদের এখানে যে এস্টাবলিশমেন্ট আছে, ওয়াশিংটন ডিসি যে এলিটসগুলো আছে, ওল্ড স্কুল রিপাবলিকানস বা ওল্ড স্কুল ডেমোক্র্যাটস, তাদের হচ্ছে যে এখানে হচ্ছে তাদেরকে হচ্ছে ক্রিটিসাইজ করা, তাদেরকে ম্যালাইন করা, এবং যেসব ইনস্টিটিউশনস বা এখানে বিউরোক্র্যাটসরা তার পথের কাটা হিসেবে মনে করে, পেন্টাগনের মধ্যে অনেকগুলো জেনারেলকে স্যাক করা, ইউএসএআইডির উপর 3 মাসের সাসপেনশন করা, ইলন মাস্ককে নিয়ে ডজকে ডিওজি, তো এখানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নাম করে সবাইকে ছাঁটাই করা, সে চাচ্ছে যে তার পথের কাটাগুলোকে বিউরোক্রেসি থেকে দূর করে দেবে। মাঝখান দিয়ে একটা জিনিস হয়েছে, এবং আমি এটা বলে আপনাকে ছেড়ে দিই, একদিন কিন্তু শোনা যায়, কেন হচ্ছে ভারতীয় মিডিয়ার এখানে ভিত্তিতে, সেই আমাদের প্রধানমন্ত্রী ওয়ান ইলন মাস্কের সাথে আবার দেখা সাক্ষাৎ করেছে, প্রধান উপদেষ্টা এখানে, এবং ইলন মাস্ককে তারা দেখেন হচ্ছে সবাই এখন কেন জানবে কি বাংলাদেশ কি ভারত, সব জায়গায় সবাই মনে করে যে ট্রাম্পের মন পেতে হলে ইলন মাস্কের পেতে হবে, মাঝখান দিয়ে তার স্টারলিংকের ব্যবসা। এবং জাস্ট একটা বিষয় বলে দিব, মাঝখান দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের বিশাল বড় একটা গেইন হয়ে গেছে সিকিউরিটি ওয়াইজ, যেটা অত কিছু আলাপই হচ্ছে না। ভুটানে কিন্তু ইলন মাস্ক গিয়ে আপনি এখানে কিন্তু স্টারলিংকের একটা এগ্রিমেন্ট করে চলে আসছে, এবং ভুটান হচ্ছে যেটাকে বলে হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার একটা ক্রিটিক্যাল জাংশনে আছে। সো যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি তার এখানে বেস করে দিয়েছে। ভবিষ্যতে কথা বলে আমি এখন ছেড়ে দিচ্ছি, যে আমরা পরে আসবো। একটা জিনিস আমাদের চোখে রাখতে হবে, দুইটা জিনিস ইনফ্যাক্ট, ওরা সব জায়গায় মোটামুটি এইড সাসপেন্ড করে দিচ্ছে 3 মাসের যে 90 দিন স্টপ অর্ডার, 3টা জায়গায় ওরা বজায় রেখেছে যতদূর আমি জানি আমার সীমিত জ্ঞানে। এক, ইসরায়েল, ওদের পেরিনিয়াল অ্যালাই, প্রথমে ঘোষণা দিয়ে। 2, আরব জগতে যে ইসরায়েলকে হচ্ছে হালাল করার চেষ্টা করেছিল ইজিপ্ট, এবং 3, বার্মা অ্যাক্টের নাম দিয়ে হচ্ছে আপনার হচ্ছে রোহিঙ্গা রেফিউজিস। তার মানে ভবিষ্যতে বার্মা অ্যাক্ট এবং যুক্তরাষ্ট্রের যেখানে ইভেন ইন ট্রাম্পস রেজিম, that will be important, এবং বাংলাদেশ will still remain an important conduit. Good. আপনি দুই দেশের পররাষ্ট্র কর্মকর্তার, প্রধান কর্মকর্তার বৈঠক কিছু বলবেন? ছোট করে বলবেন, স্যার যেটা বলেছেন ওটা, হ্যাঁ, এটা হচ্ছে রিফ্লেকশন অফ গ্রাউন্ড রিয়ালিটি। ভারতও বলছে যে বাংলাদেশ মানে ডিটারমাইন করুক কি ধরনের বন্ধুত্ব চায়, কিন্তু এক মুখে বন্ধুত্ব চাওয়া আর এক মুখে হচ্ছে যেখানে সমালোচনা করা, এটা ওর পছন্দ না। আমাদের এখানে যেখানে আমাদের পররাষ্ট্রনীতি এখানে উপদেষ্টা তৌহিদ হোসেন, উনিও বলছেন যে হচ্ছে মোটামুটি একই কথা, মানে একজন আরেকজনকে শিফট করেছে। আসল সত্যি কথা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটিটা হচ্ছে ভারত ও বাংলাদেশ একজন আরেকজনকে উপেক্ষা করে বেশি দিন থাকতে পারবে না, এবং এটা হচ্ছে যে ওদের যে ভারতের যে এখানে যতটুকু বাংলাদেশকে দরকার আছে, বাংলাদেশও ততটুকুই ভারতকে দরকার আছে, এবং ইন টার্মস অফ কানেক্টিভিটি, ইন টার্মস অফ ট্রেড, ইন টার্মস অফ মেডিকেল ট্যুরিজম, ইন টার্মস অফ ফরেন ট্যুরিজম। কিন্তু এর সাথে আমি আমার দুইটা প্যারালাল ট্র্যাকের জাস্ট 1 মিনিটে বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। এক হচ্ছে আপনার ভিআইআইএস, যেখানে এখানে বিবেকানন্দ এখানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে, ওখানে 2 দিন আগে বোধহয় 1 দিন আগে বোধহয় একটা এক্সিবিশন হয়েছে, যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল গেছেন, যেখানে নাকি কথিত হচ্ছে যে মানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কোট আনকোট হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়ন যেটা হচ্ছে সেটার একটা এক্সিবিশনে উনি গেছেন। প্যারালেলি ইন্ডিয়া হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন লঞ্চ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশে যে ভারতের এখানে হাইকোর্টে যেখানে যে বাংলাদেশে যেখানে হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে এটার ব্যাপারে একটা কিছু এখানে সরকার পদক্ষেপ নেবে। তো ওখানে হাইকোর্টের জাজের এটা কথা হচ্ছে, উনি ডিসমিস করে অন্য দেশের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি হচ্ছে সেটা আমাদের এটার উপর এখানে ইন্টারফেয়ার করার কোনো আমাদের এটা জুরিসডিকশন বা এখতিয়ার নেই। সো কন্ট্রাডিক্টরি মেসেজ। ভারত চাপও দিতে থাকবে, তো ভারত এনগেজও করতে থাকবে, কিন্তু আমার মনে হয় ভারত বাংলাদেশের সাথে ইলেকটেড গভর্নমেন্টের সাথে ওরা হয়তো দিল কাম
একটু সিরিয়াস অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, আপনি শুনছিলেন একদিকে গ্রাউন্ড রিয়ালিটির প্রসঙ্গ যেটা পারভেজ তুললেন, এবং ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করবার চেষ্টা, তাদের প্রয়াস, আপনি কি মনে করেন? এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে যুক্তরাষ্ট্র অনেক কিছু করছে, কিন্তু ইসরায়েল, ইজিপ্ট এবং বার্মা অ্যাক্ট, এই কেন্দ্রিক যে আলোচনাটা, যেটা পারভেজ মনে করে যে এখানে বাংলাদেশ খুবই রিলেভেন্ট এবং বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্রের কাছে ঘুরে ফিরে একই রকম। এটা আমি শুনছিলাম, ধন্যবাদ। কিন্তু আমার কাছে ইসরায়েল এবং ইজিপ্টের জন্যে আমি মনে করি যে হোয়াট ইজ সেইড ইজ রাইট, উনি যেটা বলেছেন ঠিকই কথা বলেছেন। তবে একটু সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তার কারণ গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য, এবং তিনি ইসরায়েলের সাথে যেভাবে কাজ করতে চাচ্ছেন এখানে, অর্থাৎ গাজার 2 মিলিয়ন লোককে বের করে দিয়ে ওটাকে রিভিয়েরা বা কি বলা যায় প্রমোদ জায়গা, হ্যাঁ ওই রকম জায়গা তৈরি করবার জন্যে, এতে করে কিন্তু আরব বিশ্বে একটা বড় ধরনের ঝাঁকুনি এসছে। এবং ইজিপ্ট কিন্তু এটা লিডারশিপ নিয়েছে, এবং আরব গত কদিন আগে রিয়াদেও কিন্তু একটা বড় ধরনের আরব নেতৃবৃন্দের মিটিং হয়ে গেছে। তো এখন এদের এই লোকগুলোকে যদি সরাতে হয়, তাহলে হয় ইজিপ্টে নিতে হবে, নয় জর্ডানে নিতে হবে। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নেতানিয়াহু বলছেন সৌদি আরবে তো অনেক জায়গা খালি আছে, ও ইচ্ছা করলে নিতে পারে। তার অর্থ হচ্ছে যে তারা লোকগুলোকে রিলোকেট করার কথা বলছেন, কিন্তু আরবদের কথা হচ্ছে নো রিলোকেশন। এবং সেটা জর্ডানের বাদশা গিয়ে ওয়াশিংটনে বলে আসছেন, ইজিপ্টের প্রেসিডেন্টও যাওয়ার কথা ছিল, বোধহয় একটু সময় নিচ্ছে। তো ওই ক্ষেত্রে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর মধ্যে প্রায় সমঝোতা হয়ে আছে। এবং সেই ক্ষেত্রে আরব বিশ্বের নেতা হিসাবে ইজিপ্টের ভূমিকা কি হবে, সেটা কি অনুগত ভূমিকা থাকবে নাকি আরবদের পক্ষে থাকবেন, এটা কিন্তু এখন নিশ্চিত নই। আমাদের এখানে যেটা বলছে বার্মায়, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান, আসলে রোহিঙ্গাদের আলাদা করে করেনি, তার এই সাসপেনশনের মধ্যে হিউম্যানিটেরিয়ান ফুড কম্পোনেন্ট যেটা আছে, এটা তিনি সারা বিশ্বের জন্যই রেয়াত দিয়েছেন। তো সেই রেয়াতের আওতায় রোহিঙ্গারাও এখানে রেয়াতের আওতায় পড়েছে, এবং তাতে করে আমরা কন্টিনিউ করতে পারছি। কিন্তু এখানেও অনেকগুলো জায়গাতে কিন্তু আমরা মানে সহযোগিতার থেকে বঞ্চিত হচ্ছি। যেমন কদিন আগে পত্রিকা এসছে, এখানে ওই জায়গাগুলো ময়লা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালাইড ওয়ার্ক যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা আর সাপোর্ট পাচ্ছি না। এখন আমাদের জন্য রোহিঙ্গা ইস্যুতে যেটা প্রবলেম হবে, মিয়ানমারের কথাটা আমি পরে আসছি, সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন গত 2-3 দিন ধরে ইউরোপের ঘটনাবলী কিন্তু এটার একটা পরোক্ষ রিফ্লেকশন বা ইম্প্যাক্ট আমাদের উপর আসতে পারে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার পার্লামেন্টে বলেছেন যে তিনি ব্রিটেনের ডিফেন্স এক্সপেন্ডিচার জিডিপির 2.5% নিয়ে যাবেন, এবং বাই 27 3% নিয়ে যাবেন। জার্মান যিনি নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু শক্ত কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে। এবং ইউরোপে মোটামুটি একটা কনসেনসাস তৈরি হচ্ছে যে তারা এখন নিজেদের ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়াতে হবে। এখন যদি তাই ঘটে, তাহলে আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক আর্থিক সহায়তা যেটা আমরা পাই, সেটা বেশিরভাগই আসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে। এখন যদি ইউরোপ তার ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়িয়ে ফেলে, তাহলে অবভিয়াসলি তার এই মানবিক সাহায্যের জায়গাটা কমে যাবে, এবং তাতে করে আমরা না চাইলেও ক্ষতিগ্রস্ত হবে। কোনো কোনো দেশ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হ্যাঁ, তো এতে করে আমরা সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, এক্স্যাক্টলি। এখন সেক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন, তারা ধরেন সমাজের আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ওরা সহযোগিতা দেয়, এই জায়গাগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। আর মিয়ানমারে আমার ধারণা ট্রাম্প মানে হি ইজ ব্লোয়িং হট অ্যান্ড কোল্ড উইথ রিগার্ড টু চায়না। তিনি ইলেকশনের সময় কিন্তু খুব শক্ত শক্ত কথা বলেছিলেন, কিন্তু চায়নার বিরুদ্ধে কিন্তু তিনি এখন মাত্র 10% দিয়েছেন। অবশ্য চায়না বাইডেন আমল থেকেই 16% শুল্কের আওতায় পড়ে আছে, এখন 10% যোগ হলে 26 হবে। কিন্তু তিনি কিন্তু খুব স্ট্রং পজিশন নিচ্ছেন না। এবং আজকেও আমি যেটা মানে যেটুকু বুঝতে পারলাম, পড়লাম, তাতে আমার মনে হচ্ছে যে ট্রাম্প চিন্তা করছেন বিগ পাওয়ার দাঁতা আনতে বা যদি করা যায়, এবং সেক্ষেত্রে চীনের সাথে এসে একটা গেম বা একটা সহযোগিতার কম্পিটিশন অ্যান্ড কোলাবোরেশন দুটোই তিনি করতে পারেন, এরকম একটা চিন্তাও কিন্তু ওয়াশিংটনে আছে। এবং এটার আরেকটা একটু ব্যাকগ্রাউন্ড বলি, ধরেন প্রেসিডেন্ট নিক্সন
চীনের সাথে সম্পর্ক করে কিন্তু সোভিয়েটের উপর তৎকালীন সোভিয়েটের প্রেশার ডিসিপেট করেছেন, মানে সেটাকে দুর্বল করে ভাগ করে দিয়েছিলেন। এখন এটাও হতে পারে কিন্তু যে রাশিয়ার সাথে যে সম্পর্ক তিনি চাচ্ছেন, এখন গত ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশেষ করে চীন এবং রাশিয়া কিন্তু খুব ঘনিষ্ঠ হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এর মধ্যে ঢোকা যায় তাহলে কিন্তু ভাগাভাগি হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। তো সেই ওল্ড গেম, বিগ পাওয়ার গেম কিন্তু একেবারে ডিসকাউন্ট করে দেওয়া যায় না। কাজে সেই বিবেচনায় হয়তো আমরা চীনকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে যেভাবে দেখছেন, তিনি কি সেভাবে চীনকে চাপ দেবেন না তার সাথে একটা ডিল করবেন, এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। পারভেজ, আপনি বলবেন, এবং আমি একটু অভ্যন্তরীণ বিষয় আসতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয় নিয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে, রাজপথ খানিকটা উত্তপ্ত। ইতিমধ্যেই সেনাপ্রধানের বক্তব্য শুনেছেন 25শে ফেব্রুয়ারি, এবং নানা বিষয়ে তিনি ইঙ্গিত করে কথাবার্তা বলেছেন এবং খুব খোলামেলা কথাবার্তা বলবার চেষ্টা করেছেন। বার্তাগুলো কি পাওয়া যাচ্ছে? বিষয়টা বলবো, হ্যাঁ, আপনি না উনি যেটা বলেছেন আমি যে শোনার বলে আমি শেষ করে যাচ্ছি এখানে। এটা আমি বোধহয় 2022 ঢাকা ট্রিবিউনে একটা আর্টিকেলে লিখেছিলাম যে আমরা পরে দেখতে পারবো হচ্ছে যে রাশিয়া আর চীনের মধ্যে যে যেটা একই কাজ করেছিল, যেটা যুক্তরাষ্ট্রের চীন, ইভেনচুয়ালি যুক্তরাষ্ট্র হচ্ছে রাশিয়াকে ব্যবহার করবে হচ্ছে চীনকে হচ্ছে সারাউন্ড করার জন্য। এই ডিটনটা এখানে দিস ইজ স্পেকুলেশন তো সবসময় হয় না, কিন্তু এবং এটাও হয়তো বা অনেকে হচ্ছে যে তার যে অ্যাডভাইজাররা যারা বলছে যে এখানে এটা দিয়ে আমরা হচ্ছে বা রাশিয়ার এখানে হচ্ছে যে যতটা ওদের যে এক্সেসিভ ডিপেন্ডেন্স অন চায়না, এটাও কিন্তু ওদের উপর একটা স্ট্র্যাটেজিক একটা উইকনেস। কেননা আমরা ভুললে হবে না, প্রায় 1 মিলিয়ন হচ্ছে স্কোয়ার কিলোমিটার অফ চীন ওরা রাশিয়া কিন্তু দখল করে নিচ্ছে জারদের আমলে 100 বছর আগে, যেটা উপরে চায়না কিন্তু এখনো কিন্তু অধিকার ছাড়ে না। এবং ওদের যে আমরা যেটা বলি 55% হচ্ছে রাশিয়া হয়তো এশিয়ার মধ্যে, বেশিরভাগই হচ্ছে সাইবেরিয়ার মধ্যে, ওখানে কিন্তু জনসংখ্যা নেই। ওখানে কিন্তু বলা হয় যে চীনের অভিবাসন কিন্তু ওখানে যে সংখ্যাটা হচ্ছে চীন, রাশিয়ানরা কিন্তু এটা অনেক চিন্তিত। এই একটাও কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, কনটেক্সট আছে। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এই দিকে, এবং যুক্তরাষ্ট্রের আমি আবার দেখবো যে সৌদি আরবে নিজেদের মোহাম্মদ বিন সালমানের আন্ডারে ভালো বলেন বা খারাপ বলেন, দে আর ট্রাইং টু ক্রিয়েট দ্য ওন আইডেন্টিটি। কিন্তু এটাও ঠিক, এই কিছুদিন আগে আপনার যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা বা যে টক শুরু হলো, ওটা কিন্তু রিয়াদে এখানে সৌদি আরবেতে হলো। সো ইটস আ ভেরি কমপ্লিকেটেড রিলেশনশিপ। এটা দিকে বলবো যুক্তরাষ্ট্র কিন্তু এখনও কিন্তু আইম্যাকটাকে রিভাইটালাইজ এখন হয়তো করতে পারবে না, 2 বছর পর কিন্তু যুক্তরাষ্ট্র আবার আইম্যাকটাকে যদি জিনিসটা ঠান্ডা হয়ে যায়, যদি একটা অ্যাকসেপ্টেবল সলিউশন পায়, আইম্যাকটা করার চেষ্টা করবে এবং তার সাথে সাথে ইসরায়েলের স্বীকৃতির জন্য অনেকগুলো দেশের উপর চাপ দিবে, যেটার মধ্যে বাংলাদেশও আসতে পারে। আমি বলছি আপনার একটা ফোরকাস্টিং এটা করা। ইগেন আর অভ্যন্তরীণ বিষয়ে আমি এখানে বলবো যে আমি তো আগেই আপনার প্রোগ্রামে বহুবার বলেছিলাম, যতবার যাই তখন তো ট্রোল হই, গালিগালাজ খাই, কিন্তু কথাটা সত্যি কথা বলার জন্য গালি খেলে তো বেশি একটা সমস্যা হয় না। একটা সরকার অন্তর্বর্তীকালীন হোক, কেয়ারটেকার হোক, তার মেইন ফাংশন হচ্ছে টু মেনটেন দ্য স্ট্যাটাস কো or to restore some elements of, or to bring in some elements of good governance. Good governance এর মধ্যে আমরা দেখুন, আপনি শুধু যদি ব্লেম করে আপনি যদি শান্ত হন যে আওয়ামী লীগের এখানে হচ্ছে যে প্রাক্তন আওয়ামী লীগের যে দোসররা তারাই যদি এখানে এসে দেশের বাইরে যদি এখানে দেশের বাইরে থেকে দেশের ভিতরে যদি অশান্তি আর নৈরাজ্য করতে পারে, তাহলে প্রশ্ন হতে পারে কে বেশি ক্ষমতাশীল, শেখ হাসিনা এবং তার দোসররা যারা ভারতের মধ্যে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে এখানে প্রশাসনিক কাঠামো। প্রথমে আপনি এটা ওয়েভের মধ্যে যাচ্ছে। প্রথমে হলো যে আন্দোলন, অবরোধ, সড়ক অবরোধ, এখন হচ্ছে কি ছিনতাই, হাইজেকিং এবং হচ্ছে মহিলাদের উপর আক্রমণ, শ্রুতহানিতা। এবং আমার কাছে আমি আবারও বলবো যে আমি এখানে বিনয়ের সাথে বলছি, হ্যাঁ শেক্সপিয়ার বলে দিয়েছে আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যারস দ্য ক্রাউন। তো এখানে হচ্ছে যে সত্যি কথা, ক্ষমতায় আসলে তখন হচ্ছে ওটা জিনিস অত সহজ না। অনেকে বলে আপনার তো এসে ওখানে চটচট করে বলে দিচ্ছেন আপনি কি করতে পারবেন। ভাই আমার ওই যোগ্যতাও নেই, আমার বলার দরকার নেই। আমার সামনে আরও অনেক জ্ঞানীগুণী লোক আছেন, ওনারাই যাচ্ছেন না, তো আমরা কেন ভয় করব। তো কাজের কথাটা হচ্ছে আপনি যখন সরকারে গেছেন তো দায়িত্বটা পড়ে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার, মানুষকে হচ্ছে যে এখানে হচ্ছে সংখ্যা থেকে দূর করা। এটা কতটা চিন্তার বিষয় যে আমাদের সরকার থেকে, পুলিশ থেকে বা এইসব জায়গা থেকে যখন আপনার কাছে পোস্ট আসে যে আপনি কিছু কিছু জায়গা হচ্ছে মানে হাইজ্যাকিং হওয়ার বা এখানে এইগুলো এখানে আপনার ক্রাইমের জায়গাটা হওয়া উচিত, আপনি এটা অ্যাভয়েড করেন। তার মানে কি আপনি একটা নো গো জোন আপনি স্বীকার করে যাচ্ছেন।
যে এখানে হচ্ছে যে এই জায়গাতে আপনারা এখানে যেন না, এবং আপনি আবার অগ্রিম বার্তা পাঠাচ্ছেন হচ্ছে হাই জায়গায় দেখে তোমার বাবা এই এলাকায় এসো না, কেন কয়েকদিন এখানে হবে। আপনি আগে থেকে ঘটা করে বলছেন যে আমরা একটা অপারেশন করব, ডেভিল হান্ট। আপনি আগে থেকে যখন আপনি টেলিগ্রাফ করছেন আপনার ইন্টেনশন, হয়তো 1-2 দিন হয়তো মানুষ ওখানে করবে না, ওই এলাকাতে তো যদি আপনি এখানে দুষ্কৃতিকারীরা থাকবে থাকবে না। এবং আপনি যখন জানেন যে আপনার মানবাধিকার এখানে ভায়োলেশনের উপরে এখনো প্রশ্ন করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াতে এখানে দরকারের চেয়ে বেশি সোচ্চার, তখন আপনি আলাদা করে কেন বলে একটা আপনার এখানে একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হবে? এবং হান্ট কথাটা কেউ আজকে ব্যবহার করে? আমি এখানে কেন, বিকজ এটা তো আপনার এখানে হচ্ছে হিউম্যান রাইটস অ্যাবিউজের সাথে এটা টাই আপ করতে পারবে। একই তো বাংলাদেশে ইমেজ মানে ইজ ব্রুজড অ্যান্ড ব্যাটার্ড, মানে ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল অফ ইন্টারন্যাশনাল এখানে হচ্ছে যে আপনার ইমেজ প্রজেকশন। এবং তারপরের কথাটা হচ্ছে সবচেয়ে যে সাম্প্রতিককালে যে এটা ঘটনা, অ্যাক্সিডেন্টাল হোক যাই হোক, যে আপনাদের যে আপনার কক্সবাজারের যেখানে এয়ারবেসের যেখানে এই আক্রমণটা, এত বড় দুঃসাহস কোথায় কি করে পেল? আমার কথা হচ্ছে দুঃসাহস, বিকজ আর্ম ফোর্সেসের মধ্যে এয়ারফোর্স বলেন, নেভি বলেন, আর্মি বলেন, প্রেসিডেন্ট এরশাদের পতনের সময় তো এটা হয় নাই। এই দুঃসাহসটা কিভাবে হলো? আমার প্রশ্নটা হচ্ছে যে এটা এলাকায় এলাকায় মানে মানুষে এখানে গন্ডগোল হয়, হইচই হয়, চোটপাট হয়, এটাই আমরা মানতে পারি না। আর্ম ফোর্সেসের ইন্টিগ্রাল এলিমেন্ট অফ বাংলাদেশের যেখানে হচ্ছে এক্সিস্টেন্স, ওখানে এই দুঃসাহসটা হলো কি করে? এবং এখানে আর্ম ফোর্সেস যে এখানে হচ্ছে যে এই আপনার এখানে অগস্ট 5-এ যেখানে আপনি এখানে বলবো এখানে জুলাই অগস্ট এখানে দে প্লেড এ পিভটাল রোল। হ্যাঁ, they didn't want to take the due credit, which is fine or which is understandable, but ওরা যদি ওরা যদি জনগণের পক্ষে, ছাত্রদের পক্ষে যদি না করতো, জিনিসটা আরো রক্তক্ষয়ী হতো। এবং এখনো যতই ইন্ডিয়ান মিডিয়া এটাকে বলুক যে দিস এ মিলিটারি ব্যাকু, এটা তো না, জনগণের রায়টাকে হচ্ছে, আর এখানে হচ্ছে এখানে আমরা সেনাবাহিনী এটাকে ওয়েলকাম করেছে। কিন্তু সহনশীলতা এবং ধৈর্য ধরাটা এটা তো দুর্বলতা হিসেবে ধরে রাখা উচিত না। সেনাবাহিনীকে কেন জনগণের প্রতিপক্ষ করা হবে, ছাত্রদের কেন করা হবে? এবং এটা তো হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যাড লাইটে পোর্ট্রে করা হচ্ছে। এবং উনি রাইটফুলি সো, উনি হচ্ছে যে আর্ম ফোর্সেস চিফ বেশি কিছু ইন্টারভিউও করেন না, ইন্টারজেক্টও করেন না, ইজ প্রফেশনাল সোলজার। কিন্তু এখানে দিনের শেষে উনি যখন বলুন ওনার হচ্ছে ফ্রাস্ট্রেশনটা ব্যক্ত করেছেন। এবং এবং আমি আবারও বলবো, প্রথম 2-3 মাস যে সুযোগটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, বুঝলাম অনেকে স্যাবোটাজ করতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এত কিছু জিনিস করতে গিয়ে, এত ওভার অ্যাম্বিশিয়াস ইনভেস্টমেন্ট করতে গিয়ে হলোটা কি? কোনো কিছুই গ্রাউন্ড রিয়ালিটি নেই। এবং আগে যখন আমরা বলতাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, তখন গালিগালাজ খেতাম। এখন দেখছি হচ্ছে এখানে সরকারি উপদেষ্টাদের মধ্যে সবাই এখন একই সুর ধরেছে। তাহলে এই যে এতগুলো সময় নষ্ট হচ্ছে, ব্যবসায় বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, all the major economic indicators are down, law and order situation has not improved, it has deteriorated deliberately or হচ্ছে accidentally। এবং হচ্ছে আমাদের নেইবারদের সাথে কোনোটাই তো রিলেশন ভালো না। আমাদের একটা নন স্টেট অ্যাক্টর আছে, প্রথমবার আমার বাংলাদেশ ইতিহাসে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, যার সাথে আমরা এখনো কোনো ট্র্যাকশন করতে পারছি না। আমি জানি না ব্যাকডোর ডিপ্লোমেসি কিছু হচ্ছে না, ওটা স্যার ভালো বলতে পারবে। ভারতের সাথে বৈরিতার সম্পর্ক এখানে হচ্ছে যে এখনো রিজলভ হয়নি। যুক্তরাষ্ট্রে আমরা যাদের উপর নির্ভর করেছিলাম তাদের এখানে তো এখানে পাশায় পাল্টে গেছে। এবং শেষে একটা কথা বলতে পারি যে এই যুক্তরাষ্ট্র যে সফট পাওয়ার থেকে উইথড্র করলো, কেননা এটা তো 60-70s দিকে হুমায়ুন স্যার আরও ভালো বলতে পারবেন, আমেরিকা যে এই যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ওয়ার্কার্স রাইটস, ফ্রিডম অফ রিলিজিয়ন, এগুলো দিয়ে যে সোভিয়েত ইউনিয়নকে কাবু করার জন্য ওরা হচ্ছে যে ফর্মুলাটা করেছিল, পরে এটাকে ডুপ্লিকেট করলো এখানে। তো এটাতে আমেরিকার সফট পাওয়ার ধ্বংস হচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কি এটা হতে পারে যে হাল চাষ করলো যুক্তরাষ্ট্র, ফসল কেটে নিয়ে যাবে চীন? আর আমি হচ্ছে যে এগুলো হচ্ছে পার্সপেক্টিভটা আমি বলছি এখানে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমাদের এখন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ চীনের। জি, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিফিকাল্ট টাইম পাস করছি, এবং আমি জাস্টিফাই করছি না কিছু, কিন্তু একটা ধরেন ক্লোজ সিস্টেম যখন ওপেন আপ হয় তখন কিন্তু কিছু মানে ডিফিকাল্ট সিচুয়েশান রাইজ করে, যেটা হচ্ছে এখন আমাদের। কিন্তু এখানে যারাই ক্ষমতায় আছেন বা ইন্টারিম গভর্নমেন্টকে এটা তাদের হিসাবের মধ্যে ধরতে হবে তো। এবং ওই একটা কথা বললো যেটা যে এয়ারফোর্সের এস্টাবলিশমেন্টের এসে
যেটা গোলমাল হলো। এখন এটাও ঠিক যে সবাই কিন্তু ওই একটা আগের সরকার তাড়িয়ে সকলেরই এক ধরনের সাহস বেড়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আছে। সকলেই এনভেলপটাকে আরেকটু প্রসারিত করতে চাচ্ছে। তো এটাও রিয়েলিটি, এবং এটাকেও মাথায় রেখে কিন্তু আমার এই ল অ্যান্ড অর্ডার অ্যাপ্রোচটাকে সাজানো দরকার। সেটা আরেকটু আমি ওর সাথে একমত যে এটা আরও আগেই করা প্রয়োজন ছিল, না হওয়ার কারণে কিন্তু অনেকেই এখন সাহস সঞ্চয় করছে, টেস্ট করে দেখছে যে হয় কি না। তবে গত কদিন ধরে যেটা পত্রপত্রিকা আসছে, আমরাও খবরাখবর পাচ্ছি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নোটিসেবলি ইজ গোয়িং ডাউন, এবং সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নিজেই রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে। কেন 3টার সময় করলেন? আই হ্যাভ নো আইডিয়া। এটা এখন উনি হয়তো জিনিসটা গুরুত্ব বোঝাবার জন্য করেছেন, কিন্তু তাতে করে সবাইকে ঘুম থেকে সচেতন করবার জন্য, কিন্তু তাতে করে খুব ভালো কিছু হয়েছে মনে করছি না। বাট এনিওয়ে, এখন যেটা দরকার, ধরেন আমার মনে হয় আর্মি চিফ যে কথাটা বলেছেন, তিনি ফ্রাস্ট্রেশনের কথাই বলেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও বলেছেন যে আমরা নিজেদের মধ্যে মারামারি করলে ক্ষতির কারণ হতে পারে। আমার ধারণা এখন কিছু মৌলিক বিষয়ে জাতীয় ঐক্যমত্যের খুব জরুরি দরকার। সরকারিভাবে উদ্যোগ নিচ্ছে, একটা ঐকমত্য কমিশন হয়েছে, কমিশন হয়েছে। এখন কমিশন শুধুমাত্র কমিশনের কাজ নয়, কিছু মৌলিক বিষয় আমার ধারণা ঐক্যমত্যে আসাটা খুব জরুরি দরকার। তা না হলে যেটা হয়, আমাদের দেশের অভিজ্ঞতাই বলে যে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু বাইরের শক্তি ঢোকে এসছে। তো কাজেই দ্রুত সময় নষ্ট না করে এই জাতীয় ঐক্যমতের দিকে যাওয়া উচিত। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ, সিভিল সোসাইটির সাথে ডায়ালগ, এবং সরকারের যে গ্রাউন্ডটা রিট্রিভ করা দরকার, যে গ্রাউন্ডটা লস হয়েছে সেটা রিট্রিভ করা দরকার, এবং ইনিশিয়েটিভটা নেওয়া দরকার আমি মনে করছি। এবং আমার নির্বাচনের বিষয়ে একটা বার্তা তিনি দিয়েছেন, মানে তিনি আগে বলেছেন আমার ধারণা গত কদিন আগে তো চিফ অ্যাডভাইজার মহোদয় নিজেও বলেছেন যে একটা ডিসেম্বরের ডেডলাইন তো আছেই, একটা আছে ডিসেম্বর অথবা এর পরে, তো অ্যারাউন্ড দ্যাট টাইম হতে পারে। এখন সেটার ব্যাপারে ধরুন প্রস্তুতি, কিন্তু প্রস্তুতির আগে তো বেসিক কতগুলি ফ্রেমওয়ার্কের ব্যাপারে একটা এগ্রিমেন্ট লাগবে অ্যামাং দ্য অ্যাক্টার্স, পার্টিকুলারলি গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিস, ইন্টারন্যাশনাল পার্টনার, সকলেই একটা সহমতের জায়গায় আসতে হবে। আমরা কি ধরনের নির্বাচন চাই, নির্বাচন পরবর্তী বাংলাদেশকে কীরকম বাংলাদেশ দেখতে চাই। আবার নতুন আমাদের তরুণ প্রজন্ম, তারা আবার নতুন দল নিয়ে আসবেন, সেটা আবার একটা নতুন উপাদান যোগ করবে। এবং তরুণ প্রজন্ম, আমার উপলব্ধিটা হচ্ছে এখানে কিন্তু একটা জেনারেশনাল শিফট হচ্ছে, এবং এই শিফটটা যাতে পজিটিভ ফ্রেমের মধ্যে থাকে, সেটাও কিন্তু আমাদের জেনারেশনের জন্য দায়িত্ব, তাদেরকে পজিটিভলি ফ্রেম করতে সহায়তা করা। এটাও একটা আমার মনে হয় চ্যালেঞ্জ, কারণ যখন এই ধরনের বড় চেঞ্জ সমাজে আসে, তখনই ইতিবাচক হলে খুবই কাজে আসে, নেতিবাচক হলেও কিন্তু সেটা জটিলতা তৈরি করে। তো কাজে এই সবগুলো যে মাথায় রেখে আমাদের সামনের দিকটা চিন্তা করতে হবে। তবে সরকারকে আরেকটু প্রোঅ্যাক্টিভ হিসেবে আমরা দেখতে চাই, এবং দেখলে দেশের মানুষও অন্তত এই সরকারকে সমর্থন করার পেছনে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হয়তো একটু ইতিবাচক দিকে যাবে বলে আমার ধারণা। ফাইনাল রাউন্ড, পারভেজ করিম আব্বাসী। আমি বলবো হচ্ছে যে স্যারের সাথে প্রত্যেকটাতে আমি একমত, এটাতে কোনো দ্বিমত পোষণ করার কথা নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, এটার জন্যই কিন্তু সবাই এখনো তাকিয়ে আছে। ওনারা অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু কেউ বলছেন, অন্তত ডক্টর ইউনূসের তো না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সদিচ্ছা আছে, এটাও আমরা বিশ্বাস করি এখনো। সমস্যা হচ্ছে তাদের কম্পিটেন্সের ব্যাপারে, কিছু কিছু অ্যাডভাইজারের ব্যাপারে। সমস্যা হচ্ছে তাদের টিমিডিটির ব্যাপারে। বিএনপির বোধহয় এখানে গতকাল বিএনপির এখানে সেক্রেটারি জেনারেল বললেন যে আপনি শক্ত হস্ত এখানে করেন। আপনি কিন্তু এখানে ইংরেজিতে একটা পুরানো প্রবাদ আছে, ইউ ক্যানট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং এগস। তো আপনি ঠিক আছে, সুশীল সমাজ থেকে আসছেন, শান্তিতে এখানে হচ্ছে বিশ্ব শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, গর্বের কথা, দেশের এখানে কালেকটিভ অ্যাচিভমেন্ট। তো যখন আপনি দেশ শাসন করছেন, আপনি জান মাল নিরাপত্তা রক্ষা করার জন্য যতটুকু যথাযথ বল প্রয়োগ করতে হয়, স্বচ্ছতার সাথে ওটা করুন, এবং আপনি স্টেক হোল্ডারের সাথে এনগেজ করুন। আমি আবারও বলছি
নাহলে এখন ফ্রেঞ্চ রেভলিউশনের পর যেটা ছিল কি রেইন অফ টেরার ছিল, যে যাকে পারছিল এখানে এলিটদের ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং রবসপিয়ার এখানে নেতৃত্ব দিয়েছিল এক্সট্রিমিস্টদেরকে। এখানে রেইন অফ টেরার হয় নাই, তো রেইন অফ কেওস হচ্ছে। একটা নৈরাজ্য মানুষের কাছে মনে হচ্ছে যে প্রথম দিকে যে এখানে আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ কমে যাচ্ছে। আপনি কিন্তু এখন এটাও ঠিক, ছাত্রদের দল হয়েছে, আই ওয়েলকাম দিস, ওরা একটা ক্রিটিক্যাল পার্ট প্লে করেছে। ওরা যদি একটা ক্রেডিবল অল্টারনেটিভ ওরা যদি প্রেজেন্ট করতে পারে, এবং একজন উপদেষ্টা নাহিদ এখানে হচ্ছে নেমে ওখানে উনি পদত্যাগ করে এখন জয়েন করেছে, খুবই ভালো কথা। কিন্তু ওরা যাতে কিংস পার্টি হিসেবে পোর্ট্রেট না হয়, তাহলে হচ্ছে ইট উইল ব্যাকফায়ার। হ্যাঁ, জেনারেশনাল একটা, স্যারের সাথে আমি একমত, জেনারেশনাল ট্রান্সফরমেশন হচ্ছে, একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস হচ্ছে, রাজনৈতিক সচেতনতা হচ্ছে, যেটাকে আমরা দেশের ভালোর জন্য কাজে লাগাতে হবে। এবং বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা আছে, বিএনপি বলুন, জামাত বলুন, ছোট মানে হচ্ছে কম্পারেটিভলি স্মলার পলিটিক্যাল পার্টিস, কারণ আওয়ামী লীগের ব্যাপারে স্টিল আপ ইন ফ্লেমস, মানে এখনো ইট ইজ নট বিন ডিসাইডেড, দ্য জুরি ইজ স্টিল আউট। ওদেরকেও কিন্তু এই চেঞ্জ ইন পিপলস এক্সপেকটেশনস, এটা কিন্তু ওদের they'll have to take into account। নাহলে কিন্তু, এবং ছাত্রদেরকেও কিন্তু এখানে they'll have to live, বা ছাত্রদের যে প্রাক্তন ছাত্রদের রাজনৈতিক দল, এটাকেও কিন্তু এক ধরনের হচ্ছে রাজনৈতিক প্রাজ্ঞতা দেখাতে হবে, সহনশীলতা দেখাতে হবে। না হলে কিন্তু যেটা হবে হচ্ছে যে অফেন ব্ল্যাক সোয়ান ইভেন্টস হয়ে যায়, যেটা মানুষ অ্যান্টিসিপেট করে না। এবং আমার মনে হয় যে আই এগ্রি যে কিছু কিছু ব্যাপারে আমাদের কমন মিনিমাম এগ্রিমেন্ট আমাদের করা উচিত, যে দেশের নেক্সট 10 বছর আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি জিনিস আমরা মিনস নিয়ে আমরা এখানে আর্গিউ করতে পারি, এন্ডের ব্যাপারে, যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেমন ইন্ডিয়ার সাথে সম্পর্ক, যেমন হচ্ছে আওয়ামী লীগের সময় যেখানে নেতৃত্বে এখানে যে করা যে ক্রাইমসগুলো, এটাকে কীভাবে ট্রাই করবো যেভাবে, এবং এইসব জিনিসগুলো, এবং হচ্ছে নির্বাচনে এখানে প্রক্রিয়াটা কি, এইগুলো নিয়ে একটা, এবং হোয়াট কাইন্ড অফ আ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট, এখানে কি ধর্মীয় সহিংসতা থাকবে নাকি না, বা এইসব জিনিসপত্র আমাদের কমন অ্যাগ্রিমেন্ট হতে হবে। তাহলে হবে কি, আমাদের জুলাই অগস্টে যে আমাদের ছাত্ররা যারা এখানে শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি আমরা যথাযথ সম্মান দেখাতে পারবো, এবং সুশাসন এবং স্বচ্ছতা। ধন্যবাদ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। আমি একমত আব্বাসীর সাথে, যেটা খুব জরুরি দরকার, এবং সরকারকে উদ্যোগ নেওয়া দরকার, এবং উদ্যোগের মধ্য দিয়ে আব্বাসী যে কথা বললো তার সাথে আমি সুর মিলিয়ে বলবো যে মানুষ কি কনসার্নে পরিবর্তনটা প্রত্যাশা করেছিল, বা কি গ্রিভেন্সের জন্য এই পরিবর্তনটা চেয়েছিল, সেটা মনে রেখে, এবং আমরা বাংলাদেশ একটা আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, এবং তার জন্যে আমাদের অভ্যন্তরীণভাবে যেমন স্থিতিশীলতা দরকার, এই তরুণ প্রজন্ম তো তাদের কর্মসংস্থানের জন্যই মাঠে নেমেছিল, সেটাও নিশ্চিত করতে হবে, এবং সেটা করতে গেলে কিন্তু আমার অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও জরুরি। কাজে এর সাথে স্থিতিশীলতার সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তার সাথে তাদের ভবিষ্যৎ, এবং একই সাথে আমাদের শুধু সক্ষমতা নয়, বাইরে আমাদের বন্ধুরা যারা আছে সকলের সাথে কাজ করে এই সক্ষমতাটা তৈরি করতে হবে। এবং সেটা যদি করতে পারি, তাহলে আমি মনে করবো যে ইন্টারিম গভর্নমেন্ট এবং গত জুলাই আগস্টে যে আত্মত্যাগ, সে আত্মত্যাগ, এবং এর পরবর্তীতে ফসল হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট তার কাজটা সুষ্ঠুভাবে করে গেল। তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে বা যারাই ক্ষমতায় আসবে, তাদের উপর দায়িত্ববোধ থাকবে, তারা যেন এই স্বপ্নটাকে সামনের দিকে নিয়ে যান। এবং আমার অনেকেই বলেন কথাটা যে তারা করবেন কিনা আমরা তো নিশ্চিত নই। আমার একটা ধারণা, এটা ইনটিউশন বলতে পারেন, যে আমি দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু নতুন চিন্তার, আস্তে আস্তে চিন্তার একটু জায়গা তৈরি হচ্ছে, তারাও নতুন করে ভাবছেন, এবং রাজনীতির বাস্তবতা বদলে গেলে কিন্তু তাদের যদি এর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হয়, তাদেরকেও বদলাতে হবে। আমার ধারণা বাংলাদেশ বদলাচ্ছে, ওই বলা হয় যে নতুন বাংলাদেশ আসছে, সবাইকে নতুনভাবে চিন্তা করতে হবে, এবং আশা করি সবাই সেটা করবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মিস্টার হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, অনেক আলোচনা করেছেন বৈদেশিক সম্পর্ক, অভ্যন্তরীণ বিষয়ে আমার অতিথিরা নানাভাবে আলোচনা করেছেন। মূল কথা একটাই, যে সুযোগটা জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, সেই সুযোগের অনেকটাই আমরা হাতছাড়া করে ফেলেছি। সুযোগ একেবারে শেষ হয়ে গেছে আমার অতিথিরা এখনও মনে করছেন না। তবে বাংলাদেশের গণতান্ত্রিক
উত্তরণের প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা চলতে থাকলে সেটা দেশের জন্য, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস এক সময় বলেছিলেন যে রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে, সেনাপ্রধান যেখানে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে দেখছেন, এই জায়গাটা আসলে আমাদের একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার যে কোন কাজগুলো আসলে আমাদের দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এবং জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতাটা দিয়ে দিতে হবে। সরকার অনেক ক্ষেত্রেই তার কাছে যেটা প্রত্যাশা ছিল বা একটা সরকারের জন্য যা যা করণীয় সেটা করতে ব্যর্থ হয়েছে। তারপরেও ব্যর্থতার গ্লানি নিয়ে তারা তাদের দায়িত্ব শেষ করুক, সেটা আমরা কেউই চাই না। শুধুমাত্র একটা ভালো নির্বাচন যদি তারা অনুষ্ঠান করতে পারেন সেটাও তাদের জন্য একটা বড় ক্রেডিট হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।